ওয়েলকাম টু আর্ট আর্টিস্ট আড্ডা। আর্ট আর্টিস্ট আড্ডায় আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি গেস্ট আর্টিস্ট রয়েছেন তিনি হলেন সবার পরিচিত আনন্দময় ব্যানার্জি স্যার। ওনার জার্নিটা একটু বলি। উনি পেন্টিং এ ব্যাচেলার্স করেছেন দিল্লি কলেজ অফ আর্ট থেকে। কলাভবন শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স করেছেন প্রিন্ট মেকিং এ, এবং লন্ডন ইউকে ইউনিভার্সিটি থেকে উনি ওনার রিসার্চ প্রিন্ট মেকিং এর উপর কমপ্লিট করেছেন। তো আমরা ওনাকে সকলেই ওনার কাজের সাথে করি। আজকে ওনার সাথে কথা বলে ওনার লাইফের জার্নিটা একটু জেনে যাব। স্যার প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি আপনার জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল তোমাদের সকলকে মন থেকে গুড উইশেস। অ্যান্ড তুমি যেহেতু বললে যে তোমরা যারা আজকে প্রেজেন্ট আছো তারা সবাই প্রিন্ট মেকার, আমার মনে হয় ওয়েল ইউ উইল বি এবল টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্ট। আমি যখন প্রিন্ট মেকিং নিয়ে কথা বলি জেনারেলি, আমি কিন্তু প্রিন্টটাকে শুধু একটা ছাপা কলা হিসেবে মনে করি না আজ এত বছর প্র্যাকটিস করার পর। আমি যখন বড় হচ্ছি, খুব কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো মানুষের মনে রয়ে যায় সেই কথাগুলোকে ধরেই হয়তো মানুষ বড় হয়, এরমই হয়তো হয়েছিল। আমি পেন্টিং নিয়ে ব্যাচেলার্স করছি এবং খুব খুব প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড বিমল দাশগুপ্ত স্যার, আমার মানে বিরাট সম্মানীয় স্যার। বিমল দাস থেকে ওয়াটার কালার নিয়ে প্রচণ্ড কাজ শিখছি সেই সময়। মানে বিমল দাশগুপ্ত ভারতীয় ওয়াটার কালারের হিস্ট্রিতে একটা নাম, এবং অনেকভাবেই অনেক ভালো টিচারের সাথে কাজ করছি, সব চলছে। এবং আমার মনে আছে খুব সুন্দর সেই জীবনের একটা দিন, যখন আমি থার্ড ইয়ারে, তখন হঠাৎ কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট থেকে প্রায় 40 জন এসে আমাদের কলেজে উঠলো তাদের এক্সকারশনে, এবং আমার জীবনে একটা প্রথম ছোট্ট চেঞ্জ শুরু হলো। কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট থেকে যারা এসে আজকে উঠেছিল তাদের মধ্যে কিছু নাম, যেমন সমীর রাইচ, যেমন সদ্যসত্য বাসু, যেমন প্রসূন ভট্টাচার্য, প্রসূন মানে প্রসূনদা যে আজকে শান্তিনিকেতনের টিচার, মানে এরা সবাই তখন ফাইনাল ইয়ারের ছাত্র প্রায়। আর কিন্তু এটা বড় কথা না, শুদ্ধদা আজকে আমার খুব ভালো বন্ধু। শুদ্ধদা দিল্লিতেই থাকে, কিন্তু যেটা বড় কথা ছিল সেটা ছিল বাদনদা আর পার্বতী দি। এটা হয়তো আমি দিল্লির ছেলে হয়ে এই কথাটা বললে তোমাদের খুব অদ্ভুত লাগবে। কলকাতার গভর্নমেন্ট কলেজে হচ্ছে বাদন দাস খুবই খুবই শ্রদ্ধেয় একজন টিচার। বিকাশদার পরে বোধ হয় বাদনদাই স্টুডেন্টদের থেকে এতটা শ্রদ্ধা পেয়েছিলেন, আমি যেটা মনে করি, আশা করি। আর আমার নিজেদের বাড়ি দেশপ্রিয় পার্ক এরিয়ায় হওয়ার দরুন আমরা দিল্লিতে থাকতাম সারা জীবন, কিন্তু প্রতি সামার ভ্যাকেশন থেকে আমরা আমাদের দেশপ্রিয় পার্কের বাড়িতে থাকতাম। আর বাদন দ্বারা ওদিকেই থাকতেন। ওখানে একটা সিনেমা হল ছিল দেশপ্রিয় পার্কের ঠিক অপোজিটে, কি নাম, প্রিয়া, ইয়েস প্রবাবলি প্রিয়া সিনেমা। এনিওয়ে, ওখানে খুব একটু আড্ডা টাড্ডা হতো, এবং বাদনদার থেকে আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হই। আমরা তখন থার্ড ইয়ারে পড়ি, তখনও ছোট, কিন্তু একটা অদ্ভুত ধরনের ইন্সপিরেশন ছিল। আমি বাদনদার কথাটা এই জন্য আনলাম, জাস্ট টু অনার ইউ অল, কারণ তোমরা সবাই কলকাতার। অবশ্য আমার সাথে যোগেনদা বলো বা সুহাসদা বলো বা লালুদা বলো, সনদদা বলো, সবাই কলকাতা, সেটা না, আমার ছোটবেলাকার এক্সপিরিয়েন্স। তারপর কি হলো, আমি পেন্টিং নিয়ে কাজ করে যাচ্ছি। আমি যখন ফাইনাল ইয়ারে, আমাদের তখন 5 বছরের কোর্স, এখন তো 4 বছরের হয়েছে, তখন আমাদের তখন 5 বছরের কোর্স, স্কুল ছিল 11th-এ, 12 ছিল না। সো দ্যাট ওয়াজ দ্য টাইম। একটা অদ্ভুত ধরনের জিনিস হলো সেটা আমার জীবনে, সেটা হলো ক্যারল সামার, ওয়ার্ল্ডের নাম করা আমেরিকান প্রিন্ট আর্টিস্ট, ভারতবর্ষে এলেন, এবং চণ্ডীগড়ে ক্যারল সামারের ওয়ার্কশপ। আমি তখন ফাইনাল ইয়ারের ছেলে, আর ঠিক তার 6 মাস আগে অনুপম সুদ দিল্লি কলেজ অফ আর্ট জয়েন করেন অ্যাজ টিচার। এই যে চেঞ্জটা আমার জীবনে, এই চেঞ্জটাই আমার প্রিন্ট মেকিং। মানে পেন্টিং থেকে আমি যদি প্রিন্ট মেকিংয়ে প্র্যাকটিসটা ট্রান্সফার করিনি, আমি পেন্টিংও করি, আমি রিলিফ স্কাল্পচারও করি, তা না, কিন্তু প্রিন্টটা আমার একটা ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়িয়েছে, যেটা তার এই কারণ হলো মেন এই অনুপম সুদ আর ক্যারল সামারের ওয়ার্কশপ। ক্যারল সামারের ওয়ার্কশপে আমি কী করে যেতে পারলাম, খুব সিম্পল। জগমোহন চোপড়া, তখন চণ্ডীগড় কলেজ অফ আর্টের প্রিন্সিপাল, উনি একটা জিনিস করলেন যে ক্যারল সামারের মতো এত ভালো প্রিন্ট মেকারের ওয়ার্কশপে নর্থ ইন্ডিয়ার প্রতি কলেজ থেকে একটা করে বেস্ট স্টুডেন্টদের তাদের আসার চান্স দেওয়া হোক। তো সেই সূত্রে আমি দিল্লি কলেজ অফ আর্ট থেকে আমি চান্সটা পেলাম, এবং আমার মতো আরও অনেকেই লখনৌ থেকে, চণ্ডীগড় থেকে, আলাদা আলাদা জায়গা থেকে, জয়পুর থেকে, নর্থ ইন্ডিয়া থেকে, আশপাশ থেকে এসেছিলেন।
ফরচুনেটলি তারা হয়তো আজকে সবাই আর নেই প্র্যাকটিসে, কিন্তু আমি রয়ে গেছি। সেই জন্য আমি খুব নিজেকে মনে করি যে ক্যারল সামারের ওই ওয়ার্কশপটা আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছিল। অ্যান্ড দেন অনুপম সুদ, উনি সারাদিন কাজ করতেন, আমি ওনার সাথে রাত্রির অবধি কাজ করতাম। আর ওনার ভাই আমাদের জন্য ব্রেড পকোড়া, সামোসা, মানে তোমরা যেটা আমরা যেটাকে সিঙ্গাড়া বলি, চা সব নিয়ে চলে আসতো বিকেলের পর। আমরা রাত্রির অবধি কাজ করতাম, উনি ওনার দিদিকে নিয়ে বাড়ি ফিরে যেতেন, আমি আমার বাড়ি ফিরতাম। স্টুডিওটা লক করা এবং ভোরবেলা এসে স্টুডিওটা খোলা আমার রেসপন্সিবিলিটি ছিল। ওই করতে করতে কোথা থেকে প্রিন্ট মেকিং এ ঢুকে গেলাম জানি না। তারপর আমি অনুপম সুদকে জিজ্ঞেস করলাম যে আমি মাস্টার্স করব। তখন দিল্লি কলেজে হয়তো মাস্টার্স ছিল না। মাস্টার্স মানে only two places, Baroda and Shantiniketan. In those days, I am talking of 1980, exactly 1980 আমি ব্যাচেলার্স করে বেরোই। তো প্রিন্ট মেকিং কিন্তু আমি তখনও পুরোপুরি শিখে উঠিনি, কারণ আমার তো পেন্টিং এর স্টুডেন্ট। ওই কাজ করতে করতে একটু একটা শখ, একটা আইডিয়া, একটা 3টে উইক পেতাম পুরো বছরে প্রিন্ট মেকিং সাবসিডিয়ারি সাবজেক্টে, হতে ওরমভাবে হয় না। তো আমায় অনুপম সুদ বললেন তুই 1 বছর ললিত কলা আর্টিস্ট সেন্টারে কাজ কর, করে কলকাতা, ম্যাড্রাস এইসব ঘোর। আমি তাই করলাম, বরোদা, শান্তিনিকেতন সব ঘুরলাম। আর সনদদার আন্ডারে, সনদ করের আন্ডারে আমার খুব প্রিয় শিক্ষক, সনদদার আন্ডারে কালচারাল স্কলারশিপ ভরে দিলাম। কে জানে সব স্টারগুলো একসাথে মিলে গেল 1 বছর পর, 1.5 বছর পর কালচারাল স্কলারশিপের ইন্টারভিউ দিলাম, কালচারাল স্কলারশিপ পেয়ে গেলাম। তখন আর বরোদা নিয়ে চিন্তা করতে পারলাম না, কারণ হয়তো আমি বরোদা চলে যেতাম, কিন্তু তখন বরোদা নিয়ে চিন্তা করতে পারলাম না। তার কারণ আমার সনদদার আন্ডারে কালচারাল স্কলারশিপ করবো আর 6 মাস পরে, 2 বছর হয়ে গেল। 6 মাস পরে গিয়ে কলা ভবনে পরীক্ষা দিলাম এবং অ্যাডমিশন পেয়ে গেলাম। ব্যাস, ওই প্রিন্ট মেকিং শুরু হয়ে গেল। আর কি অদ্ভুতভাবে শুরু হলো সেই কলা। আমরা তো দিল্লিতে স্কলার, ডে স্কলার ছিলাম, কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার প্রথম দিন থেকে সেই সকাল থেকে রাত্রির অবধি কাজ, আর স্পেশালি আমরা রাত্রিরেই করতাম। মেয়েরা মানে ক্লাসের বা জুনিয়র বা সিনিয়ররা তারা সারাদিন কাজ করে বিকেলের দিকটা স্টুডিওটা খালি হয়ে যেত। আমরা ইয়ার্কি মেরে বলতাম মদে ভাতে, মানে বা চেঁচামেচি করে গান করতে করতে সারা রাত কাজ করতাম। এবং এটাও যে অন্য অন্য স্টুডেন্টদের স্টোন ঘষে তারা গেছে লিথো স্টোন, আমরা তাতেও কাজ করে দিতাম। পরের দিন আবার স্টোনটা তারা আবার ঘষছে, সেই নিয়ে কমপ্লেন করতো সনদদাকে। এইসবও হয়েছে, অনেক কিছু বদমাইশি করতে 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 আজকে ধরে নেওয়া আজ এত বছর প্র্যাকটিসের পর গিয়ে একটা জায়গায় পৌঁছেছি যেখানে ইয়েস, প্রিন্টটা আমার কাছে এখন ইটস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দ্যান এ মিডিয়াম। আমি এটা কেন বলছি যে ল্যাঙ্গুয়েজ দ্যান এ মিডিয়াম? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা তোমার নিজের হয়ে যায়, মিডিয়ামটা সকলের থাকে, মানে একটা প্রসেস। মিডিয়াম ইজ এ প্রসেস, ল্যাঙ্গুয়েজ ইজ ইউর ওন। তো এইরকম ভাবে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এবং ইয়েস, অনেক জায়গায় পার্টিসিপেট করেছি, অনেক জায়গায় সারা জীবন, অনেক জায়গায়। সেটা আমার বায়োডাটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ স্যার, আপনার বায়োডাটার তো মানে বায়োডাটার ব্যাপারটা আমরা সবাই জানি আর দেখেছি। আমাদের সাইটেও খুব লিমিটেড সংখ্যক আপনার এটা দেওয়া হয়েছে, কারণ আপনার না বায়োডাটার না ব্যাপারে বা দেখো আপনার দেখো দেখো অ্যাচিভমেন্টের আমরা ব্যাপারে আমরা বলতে গেলে না না আমরা ওই নিয়ে চিন্তাই করি না তো। বায়োডাটাটা এরমও হয় যে 400 ওয়ার্ডেরও বায়োডাটা হয়, 1 পেজেরও বায়োডাটা হয়, 2 পেজেরও হয়, আবার 12 পেজেরও হয়। সেটা হচ্ছে ডিটেলসটা। কিন্তু হ্যাঁ, হুম সারা জীবন অসংখ্য পার্টিসিপেশনটা, এটা বড় হওয়ার জন্য তোমরা যেরকম বড় হচ্ছে অনেক সুবিধে আছে। দেখো হুম সত্যি কথা বলতে গেলে আমি তো কলকাতা এবং দিল্লি দুটোকে অ্যানালাইজ করব। হ্যাঁ, দিল্লিতে হয়তো কলকাতা থেকে আরো বেশি সুযোগ আছে, আলাদা কথা। কিন্তু সেটা বললে চলে না। সে যখন আমি লন্ডনে কাজ করছি, লন্ডন থেকে ফিরে এসে আমার মনে হলো এখানে কি করে কাজ করব, এরকম মেশিনই তো নেই। কিন্তু তা বলে কি কাজ হয় না? তা তো না। সারা সব জায়গাতেই কাজ হয়। সোমনাথদা খুব সিম্পল ভাষায় বলেছিলেন, এই যে তুই পাটা রাখলি এবং আরেকটা পা রাখবি, এটাই তো প্রিন্ট হয়ে গেল। ভাষাটা বোঝার বোঝার খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ থাকে তো, সেটা না। কিন্তু এটা ঠিক যে সুযোগ এখন তোমাদের কাছে অনেক, আমরা চিন্তাই করতে হুম পারতাম না চাকরি না করে বেঁচে থাকা। কলকাতায় একটা অদ্ভুত ব্যাপার আছে, আজকে হয়তো করোনার সময় খুব আর্টিস্টরা স্ট্রাগলে আছে আমি জানি, ইয়াং আর্টিস্টরা, কিন্তু কলকাতা টিউশন করে মাস চালিয়ে দেওয়া যায় যায়। কলকাতায় অনেক হুম আর্টিস্ট তাই করে, কিন্তু দিল্লিতে এই সুযোগটা আবার নেই। দিল্লিতে চাকরি আছে আবার বেশি, অনেকে যেমন কলকাতা ছেলেরা ভাবে দিল্লিতে গিয়ে চাকরি করি। এগুলো একটা জায়গার এক একটা রুট।
কিন্তু আমাদের সময় কিন্তু চাকরি না করে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস কাজ করাটা সত্যিই খুব মুশকিল ছিল 80s এ। দিস বিকেম স্লোলি পসিবল আফটার 1995-96। সেই ক্ষেত্রে আমরা চাকরি করেছি এবং একটা জায়গায় আজ অনুভব করি হয়তো ভালোই করেছি, কারণ জোর করে আমাদের কিছু করতে হয়নি। একটা 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 প্রসেস অফ ইনকামের মধ্যে দিয়ে আমরা রেগুলার কাজ করে গেছি। অ্যান্ড এটা ঠিক যে মাত্রা টিচার পেয়েছিলাম লাইফে তাদের জন্য হয়তো এত ইন্সপায়ার্ড হয়েছিলাম যে কাজটা ছাড়েনি হাত থেকে। সে অনুপম সুদ হোক, জয় ঝারুটিয়া হোক, বিমল দাশগুপ্ত হোক, বা ডিকে রয় চৌধুরী স্যার হোক, বা ধীরাজ চৌধুরী, কি স্পিরিট রে বাবা, বসতে দিত না সারাক্ষণ, কি অদ্ভুত লোকটা ছিল। তখন বকাবকি করতাম ওনাকে, কিন্তু এখন কি মিস করি। ধীরাজ চৌধুরী কি অদ্ভুত। তারপরেই পেয়ে গেলাম মালিদা, সনদ দা, সোমনাথ দা, মানে চিন্তা করা যায় না, সুহাস দা, মানে অ্যাকচুয়ালি চিন্তা করা যায় না, মানে ওটা যে কি একটা অদ্ভুত পিরিয়ড ছিল। অ্যান্ড দেন অফকোর্স আরেকটা জিনিস মনে রাখবে, আমি জানি না তোমাদের জেনারেশন কিরম ভাবে বড় হয়, আমরা যেরকম ভাবে বড় হয়েছি সেটা কিন্তু উই হ্যাভ লার্ন মোর ফ্রম আওয়ার সিনিয়র্স দেন আওয়ার টিচার্স। মানে সিনিয়রদের থেকে হয়তো বেশি জানা গেছে বা বেশি বোঝা গেছে বন্ধুর মতো দেন টিচার্স, কিন্তু টিচারদের ওই 10 মিনিটের প্রেজেন্সটাই অনেক বড় হতো সেই সময়। তো এরকম ভাবে ব্যাস জীবনটা কেটে গেল। আজ এখানে বসে আছি তোমাদের সাথে। আর কি প্রশ্ন আছে বল। স্যার, যেটা আপনার থেকে জানতে চাইবো, হুম। আপনারা মেনলি আমাদের আইডল এখন। আপনাদের দেখে আমরা, বা আপনাদের সিভি দেখে বলতে পারেন, আপনাদের কাজ করার যে চেষ্টা, বা এতদিন ধরে আপনারা কাজ করছেন, এইটা দেখে আমরাও সার্ভাইভ করার চেষ্টা করছি। তো এই প্রিন্ট মেকিং, আমরা প্রিন্ট মেকিং করছি, তো তাদের ফিউচারের জন্য, বা এই অনেকেই এখন, অনেকে রয়েছে যারা প্রিন্ট মেকিং এ হয়তো ছেড়ে দিচ্ছে, মানে হুম, আজকে ধরুন বুঝে গেছি। মাস্টার্স কমপ্লিট করলো, তারপরে ছেড়ে দিল। তো স্যার, এই যে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এই যে জার্নিটা, এই জার্নিটার জন্য আমরা কি কি গ্রান্টস বা আহ, আহ, মানে এক্সিবিশনস তো হ্যাঁ, আমরা দেখো অ্যাপ্লাই করছি। তো সেক্ষেত্রে আমরা কি কি গ্রান্টস বা ওই ধরনের অপরচুনিটিস পেতে পারি? দেখো সব থেকে বড় যেটা যেটা প্রশ্নটা হলো খুব সিম্পল। এটা কিন্তু বলে দিই, প্রিন্ট মেকিং ইজ এ প্রসেস অফ লেবার অ্যান্ড পেন। আমার এক বান্ধবী খুব সিম্পল বলেছিল, জানিস তো আনন্দ, এটা না ঠিক একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো, প্রতি মায়ের লেবার পেনের মতো। প্রসেসটা খুব লেবোরিয়াস, কিন্তু যখন জন্মটা হয়ে যায় একটা আশ্চর্য। প্রতি প্রিন্টের ক্ষেত্রে তুমি যতই প্ল্যান করো, তুমি যখন প্রিন্টটা বার করবে দেখবে তুমি যেটা প্ল্যান করেছিলে তার থেকে একটু আলাদা তো হয়েছে, হুম। একেবারে ওই জিনিসটা হয়। এই জিনিসটা প্রেমে পড়া উচিত প্রিন্ট করতে গেলে। প্রিন্ট মেকিং ইজ নট আ প্রসেস অফ অ্যাক্সিডেন্ট। অনেকে এটাকে আবার অ্যাক্সিডেন্ট ভাবে, নো, ইট ইজ নট দ্যাট। ইট ইজ এ প্রসেস উইচ ইজ মোর দ্যান দ্য সারফেস ভ্যালু। দ্য সারফেস ভাইব্রেশনটা খুব বড়। হ্যাঁ, একটা জীবনকে এমন ভাবে প্ল্যান করতে হবে। দেখো এটা সোজা কথা যে তোমার রুটিও খেতে হবে, তোমার বাসেও চড়তে হবে, তোমার লোককেও সাহায্য করতে হবে, তোমার লেখাপড়াও করতে হবে, এটা একেবারে সোজা কথা। মানে তোমার একটা মিনিমাম টাকার দরকার। সেই হুম। টাকাটার জন্য তুমি একটা নিজের মতো করে প্ল্যান করো, তুমি টিউশন করবে, তুমি চাকরি করবে, কি তুমি সারা জীবন তো গ্রান্টে বাঁচা যায় না, পৃথিবীর কোনো আর্টিস্টই সারা জীবন গ্রান্টে বাঁচে না। কিন্তু হুম। ইয়েস, দ্য বেস্ট উড বি, তোমরা যেহেতু আইটি ওয়ার্ল্ডের জেনারেশন, তোমাদের কাছে এটা খুব, আমাদেরটা চিন্তা করে দেখো, কালচারাল স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ, জুনিয়র ফেলোশিপ, সিনিয়র ফেলোশিপ, এছাড়া পরপর কিছু ছিল না। তাও সিনিয়র ফেলোশিপ হুম। আমি এখনো অ্যাপ্লাই করিনি, তার কারণ সিনিয়র ফেলোশিপের এখনো রুল আছে যে তুমি চাকরি করলে, ইফ ইউ হ্যাভ ইনকাম, ইউ শুডন্ট বি অ্যাপ্লাইং। তো এটা আরেকটা অন্য লোকের, যে সারা জীবন ফ্রিল্যান্সার আছে তার জায়গা মেরে দেওয়া। কিন্তু আমাদের কাছে এটাই বাকি ছিল, তো রিটায়ার করার পর সিনিয়র ফেলোশিপ নেবো বুড়ো বয়সে গিয়ে, সেটা আলাদা কথা দরকার হলো। কিন্তু তোমাদের যেটা প্ল্যান করা উচিত সেটা হচ্ছে আইটি ওয়ার্ল্ডের অনেক রেসিডেন্সি আছে, অনেক। জাপান, কোরিয়া, আইসল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, কানাডা, এই কটা জায়গাকে যদি তুমি ধরে রাখতে পারো, প্লাস ইন্ডিয়ান ফিকা টিকা, ইন্ডিয়ান ফিকা, বডেরারা, এরা অনেক, তাছাড়া আরো অনেক ছোট 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 সংস্থান তৈরি হচ্ছে। এই রিসেন্টলি আমরা, এই ধরে নাও 1.5 বছর হয়েছে, পাটনা থেকে একটু দূরে সিওয়ান বলে একটা জায়গায় একটা অর্গানাইজেশন দারুণ কাজ পান,
এবং ওদের পুরো আইডিয়াটাই হচ্ছে ওদের নামটা হচ্ছে তাকশিলা ফাউন্ডেশন, মনে রেখো, তাকশিলা ফাউন্ডেশন। বা পরে এরপরে তোমরা আমার মেল করতে পারো, আমি তোমাদের আরো ইনফরমেশন এই 40 মিনিটে যাওয়া হবে না, দেন আই ক্যান শেয়ার অন থ্রু মেলস অ্যান্ড অল। ইয়েস, এরম করতে থাকো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, আর্ট বা যে কোনো একটা জিনিসের মধ্যে একটা কিন্তু একাগ্রতার দরকার। তুমি বারবার লাফিয়ে ঝাঁপিয়ে এদিকে গিয়ে ওদিকে গিয়ে এই করে ওই করে কিন্তু খুব বেশি একটা লাইফের কিছু অ্যাচিভমেন্ট হয় না, এটা তোমার আমি স্ট্রেট বলে দিচ্ছি আজ এত বছরের পর। হ্যাঁ, কিন্তু যেটা করতে পারো, গ্রিন শিল্ড, পোলক জ্যাকসন, এই যে গ্রান্টগুলো, এগুলো বড় বড় যে গ্রান্টগুলো, এইসব গ্রান্টগুলোর চেষ্টা করো। এইসব গ্রান্টগুলো একটা সুবিধা হয়, বা ইনল্যাক্স ইজ এ ভেরি গুড ফান্ড। অ্যান্ড মনে রাখবে ইনল্যাক্সে ইন্ডিয়ারও আছে, ইন্ডিয়াতে বসে কাজ করারও আছে, আবার কমনওয়েলথের মতো ইংল্যান্ডে গিয়ে বা কমনওয়েলথ কান্ট্রিজে গিয়েও কাজ করার আছে। তো এইরকম কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করতেই পারো। তাকাজু, তুমি তুমি আওয়াজি আইল্যান্ড জাপানের খুব বড়, আমি এগুলো সব তোমাদের লিখে তোমরা মেল করো, আমি তোমাদের সব এক্সাক্ট পোস্টগুলো করে দেবো। এবং ক্যানাডার অনেক গ্রান্ট আছে, ক্যানাডার গ্রান্টগুলো খুব ভালো। তবে প্রিন্টের জন্য আজকের তারিখে যেটা খুব সুন্দর সেটা মনে রেখো, পিডি ধুমাল স্যার, নামটা মনে রাখবে। খুব বকাবকি করে বাচ্চাদের, কিন্তু আদর করে বকাবকি করে, অন্যভাবে না। ধুমাল স্যারকে ডাইরেক্ট লিখবে। ধুমাল স্যারের একটা বিরাট অর্গানাইজেশন আছে, মিস্টার আগরওয়াল বলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই কন্ট্রিবিউটটা করেছেন, উত্তরায়ণ বারোডা থেকে, মনে রাখবে উত্তরায়ণ বারোডা থেকে কিছু দূরে। আমরা 2-3 বার গিয়ে কাজ করেছি। দারুণ স্টুডিও, খাওয়া দাওয়া থেকে নিয়ে সব পাবে। এবং গিয়ে যদি তুমি গিয়ে সিনিয়র আর্টিস্টদের হেল্প করো, তুমি ওখানে 3 মাস থেকে নিজের কাজ করে চলে আসো ফ্রি, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। প্লেট থেকে আরম্ভ করে সব পাবে। শুধু ধুমাল স্যারের বকুনি খেতে হবে, মানে আদর ভরা বকুনি খেতে হবে, আর সাথে কাজ করে যেতে হবে। এটা খুবই ভালো ব্যবস্থা। আর ললিত কলার যে রিজিনাল সেন্টারগুলো আছে, ওগুলো যদিও পয়সা দিয়ে কাজ করতে হয়, কিন্তু খুবই নমিনাল পয়সা। আমার মনে হয় পয়সাটা হয়তো অত বড় প্রশ্ন হওয়া উচিত না। ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং উইথ ললিত কলা গ্রান্ট অলসো। এরকম ছোট ছোট অনেক রকম গ্রান্ট আছে, আর জরুরি না যে সব গ্রান্ট অলওয়েজ তোমায় আর্ট বা প্রিন্টের আন্ডারেই হতে হবে। ইফ ইউ হ্যাভ গাটস, সিএসআইআর ফাউন্ডেশন, যেগুলো কোম্পানি সোশ্যাল সিকিউরিটি ফান্ড, যেগুলো প্রতি কোম্পানির আর্ট অ্যান্ড কালচারের জন্য কোম্পানি সোশ্যাল সিকিউরিটি ফান্ড থাকে। তোমার যদি প্ল্যান থাকে, তোমরা সবাই মিলে একটা গ্রুপ করে একটা প্রজেক্ট বানিয়ে তুমি হাউ শুড ইউ ড্রিম এ ম্যান লাইক মি, আমি যদি তোমাদের বয়সী হতাম, আমি হয়তো বন্ধুদের সাথে মিলে সবাইকে সোজা রতন টাটাকেই মেল করতাম যে আমাদের এরকম একটা শখ, তোমায় হেল্প করতে হবে। ইউ নেভার নো উইচ কামস আউট। অরুণ মাহিন্দ্রা, রতন টাটা, এরা খুব ফিলান্থ্রপিক, এরা খুব ফিলান্থ্রপিক। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ দ্যাট যেগুলো শুধু জানো কাগজ পড়ে তাতেই যে হবে তা ভেবো না। কেউ হয়তো ভাবেইনি রতন টাটাকে লিখে দেখো, হয়তো তোমাদের স্টুডিও বানিয়ে দিয়ে দেবে লোকটা। ইউ নেভার নো, ইউ নিড টু এক্সপ্লোর ইউর আইডিয়া। শুধু বইয়ে যেটা আছে তার বাইরে আসাটাই কিন্তু খুব দরকার। কারণ বইয়ে যেটা আছে সেটা সবাই লেগে আছে। পুরো ভারতবর্ষের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা পুরো ইউরোপ চলে যেতে পারে। তো সেই জনসংখ্যায় কম্পিটিশন তো টাফ হবেই। সেই জন্য নিজের রাস্তাটা নিজেও তৈরি করো। এইরকম ইন্সপিরেশন দেওয়ার খুব চেষ্টা করবো আমি। ইউ রাইট টু দোজ পিপল যারা খুব ফিলান্থ্রপিক, বড় বড় কোম্পানির চার্টার শিটগুলো দেখো, দেখে তুমি হয়তো জানবেই না যে রতন টাটার মতো লোক সিরিয়াসলি এরকম হেল্প করে দিতে পারে। গোয়েঙ্কা, হর্ষ গোয়েঙ্কাকে লিখতে পারো। বাট ইয়েস, ইউ শুড। যেমন আমি তোমাকে বলি, আমরা যে এক্সিবিশন করি আমাদের লাইফে, ধরো এই একটা তোমাকে ক্যাটালগ দেখাচ্ছি। এই ক্যাটালগটা প্রায় 80 পেজের ক্যাটালগ। এইরকম পুরো কালার ক্যাটালগ আমি তোমায় দেখাচ্ছি। ধরে নাও এই এই পুরো কালার ক্যাটালগ, এটা ক্যাটালগের একটা পেজ আমার কাজে। এরকম প্রতি আর্টিস্টের পেজ আছে, 80 পেজের ক্যাটালগ অফসেটে, বেশ ভালো কস্ট, কিন্তু আমাদের কোনো পয়সা লাগে না, কোনো পয়সা লাগে না। এখন তোমরা ঘাবড়ে যাবে কি করে, সেটা কিছুই না। আমরা যখন এক্সিবিশন করি, ছোট্ট সাইজের 11x14 সাইজের পোর্টফোলিও তৈরি করি প্রিন্টের, এবং পোর্টফোলিও তৈরি করে আমরা 5 জন, এই যে এটা হচ্ছে এরকম পোর্টফোলিওর কাজ, আমরা 2টো করে কাজ দিয়ে 10টা কাজের একটা পোর্টফোলিও তৈরি করে নিই, সব গ্যালারি চলে যাই। এবং আজ আমরা যেখানে পৌঁছেছি, 100 জনের মধ্যে 95টা গ্যালারি নিয়েই নেয় কাজ, সেটা আলাদা কথা। কিন্তু আমরাও তো 24 বছর, 32 বছর বয়সে প্রথম শুরু করি ইন্ডিয়ান প্রিন্ট মেকার্স গিল্ড। ইন্ডিয়ান প্রিন্ট মেকার্স গিল্ড পুরো হিস্ট্রিটা পড়ে দেখো, ওটা হচ্ছে আমরাই শুরু করেছিলাম।
আজকে আমরা মাল্টিপল এনকাউন্টার আরেকটা গ্রুপে আমরা অভিভূত, মানে বিলং করি। ইন্ডিয়ান প্রিন্ট মেকার্স গিল্ডের পুরো হিস্ট্রি পড়ে দেখো আমরা কি করে শুরু করি। আমরা দিল্লিতে বসে কলকাতা, বম্বে, ম্যাড্রাস গ্যালারি থেকে পোর্টফোলিও সেল করছি। ইউ নিড টু হ্যাভ ইউর ওন গাটস অ্যান্ড ইউ নিড টু পুশ থিংস টু দ্যাট এক্সটেন্ট দ্যাট লোকেরা তোমায় বিশ্বাস করবে। তুমি আজ ধরো তুমি এরকম একটা এক্সিবিশন, এটা 6 লাখ টাকা 8 লাখ টাকা লাগে বড় হলে এক্সিবিশন করে পুরো ভালোভাবে, কিন্তু আমরা তার থেকেও বেশি পয়সা পোর্টফোলিও সেল করে তুলে নিই। বলা ইজি আজকে আমাদের কাছে এই কারণে যে আমরা করতে করতে এটা আমাদের কাছে একটা প্রসেস হয়ে গেছে, কিন্তু তোমরা শুরু করবে তবে তো প্রসেসটা তৈরি হবে, বুঝতে নিশ্চয়ই। পারলে? এরাম এরাম ভাবে অনেক রাস্তা খোঁজো। ইউ ক্যান হ্যাভ কন্টিনিউয়াস অ্যামাউন্ট অফ মেল, যেটা তোমরা আমার সাথে কন্টিনিউ করতে পারো। এই দেখো তোমাদের সাথে বসে আজকে কথা বলছিলাম, খেরাঘাট থেকে একটা ছেলের মেল আছে, সে একটা ইন্টারভিউ দিচ্ছে এবং সেই ইন্টারভিউতে সে তার ফল করে গেছে, সে আমায় মেল করছে। দেখো এটা যদি পড়তে পারো, অনেকগুলো প্রশ্ন আছে ওর হিন্দিতে লেখা, ওই প্রশ্নগুলো আমায় পাঠিয়েছে যে স্যার এই প্রশ্নগুলোর উত্তর কি করে দেওয়া যায় একটু আমায় গাইড করুন। এরম ভাবে তুমি সারা জীবন কেউ না কেউ কাউ না কাউকে পেতেই পারবে, পেতেই থাকবে যারা তোমায় হেল্প করে যাবে। দ্যাট ইজ সামথিং এলস। সো জীবনে মেন যেটা আমি তোমায় বলতে চাই যে তোমার যদি এটা করতে হয়, গ্রান্টস আছে, রেসিডেন্সি আছে, স্কলারশিপস আছে, ফান্ডস রেজিং আছে, ফান্ড রেজিং করো। আজকের তারিখে ফান্ড রেজিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ইভেন লোকে নিজের হসপিটালাইজেশন, নিজের অপারেশনের খরচা ফান্ড রেজিং এ করে। কিন্তু তুমি তো জানো না যে এই ফান্ড রেজিং এ, হ্যাঁ আজ আমি যেরকম ভাবে দিল্লিতে বসে বলছি আমি এটা বুঝি, কারণ আমি দিল্লিতে থাকি জন্ম থেকে, কিন্তু আমি বাঙালি, আমি কলকাতায় যাতায়াত করি, আমি জানি যে প্রবলেমটা কোথায় কিরাম হতে পারে। কলকাতায় দাঁড়িয়ে হয়তো একটা অন্য লেভেলের প্রবলেম হতে পারে, কিন্তু একটা কথা, তুমি যদি চেষ্টাটা না করো প্রবলেমটা তো প্রবলেমই থেকে যাবে। নিশ্চয়ই। সেই জন্য ওই চেষ্টাটা মনে রাখবে, কেউ কারুর হেল্প করে না প্রথম কথা, কিন্তু এটাও মনে রাখবে যদি তুমি লড়তে জানো তাহলে সবাই তোমায় হেল্প করতে পারে। দিস ইজ হাউ উই হ্যাভ গ্রোন, দিস ইজ হাউ ইন্ডিয়ান প্রিন্ট মেকার্স গিল্ড পড়ো তাহলে বুঝতে পারবে। অ্যান্ড তুমি যদি নামগুলো দেখো আজকে সবাই প্রিন্টের ওয়ার্ল্ডে, আমি যারই নাম নিই, আনন্দময় ব্যানার্জি বলো, সুশান্ত গুহ বলো, দত্তাত্রেয় আপটে বলো, কবিতা নায়ার বলো, কাঞ্চন চন্দর বলো, মতি ঝারুটিয়া বলো, তুমি যার নাম নেবে, সুখবিন্দর সিং বলো, শুভা ঘোষ, শুক্লা সাওয়ন্ত, মানে বুলা ভট্টাচার্য, মানে সবাই কিন্তু প্রিন্টের লাইনে একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু আমরাও তো শুরু করেছিলাম যখন আমরা 32 বছর বয়সে ছিলাম। আমরা সব গাড়িতে একসাথে কাজ করতাম, একদিন চা খেতে খেতে হঠাৎ মুড হলো, আমি আর সুবর্ণা, কে আর সুবর্ণা, আমরা দুজনে বললাম যে এরম একটা করতে হবে, এরম করতে হবে। করতে করতে উইদিন 6 মান্থস হয়ে গেল, সবকিছু শুরু হয়ে গেল, 1 বছরের মধ্যে আমাদের প্রথম শো স্টার্ট হয়ে গেল। সো দিস ইজ হাউ ইউ নিড টু কাম আউট অ্যান্ড প্ল্যান দ্যাট। হ্যাঁ, এখানে বসেও তোমার যদি কলকাতায় কোনো হেল্প লাগে, সিরিয়াসলি প্রিন্টের জন্য আমায় বলতে পারো। ইয়েস, আই ক্যান কানেক্ট ইউ টু সাম পিপল, যারা যারা হয়তো কোথাও একটু পুশ করতে পারে। দ্যাট উইল অলসো বি ওপেন ফ্রম মাই এন্ড। নেক্সট, আর একটা আর্টিস্ট এটা কি করছে, একটা ছবি 10 বার আঁকছে, এটা তো ঠিক উচিত না, তা না। এভরিথিং ইজ এ ম্যাটার অফ প্রসেস অফ গ্রোথ। তাহলে তো তোমার জন্মের যে রূপটা ছিল আজকেও সেই রূপটাই থেকে যাওয়া উচিত ছিল। এবার বুঝতে পারছো আমি কি অ্যাঙ্গেলে কথা বলি? যেমন দেখো, আমি আমার স্টুডেন্টদের একটা খুব সিম্পল জিনিস বোঝাই, যে সাবজেক্ট আর থিমের মধ্যে একটা ডিফারেন্স বুঝতে হবে। সাবজেক্ট কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু থিমটা কিন্তু অনেক বড়, থিম্যাটিক রিপ্রেজেন্টেশনটা অনেক বড়। সো টু সাম এক্সটেন্ট হোয়াট ইজ কল্ড এক্সপেরিমেন্ট ক্যান অলসো বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ প্রিন্ট। আদারওয়াইজ একটা সময় তো ফটোগ্রাফিকেও অ্যাজ এ ফর্ম অফ আর্ট মানা হতো না। আজকে জ্যোতি ভট্টের মতো স্টলওয়ার্ড প্রিন্ট মেকার, সে ওপেনলি বলে মাই ফটোগ্রাফস আর মাই প্রিন্টস, কিন্তু ইয়েস, একটা কমার্শিয়াল বিয়ের ছবি তোলা আর একটা এই ছবি তোলার মধ্যে একটা আলাদা আছে। তার মানে প্রিন্টটা কোথায়? প্রিন্টটা কি সেই চোখে যেটা প্রিন্ট হতে পারে? মনে রাখবে, সোমনাথ হরের যে ওম সিরিজ তোমরা হয়তো অনেকেই জানো না, আমিও জানতাম না। যতদিন না তুমি জানবে তার আগে অব্দি তো জানা যায় না। ডক্টর নির্মলেন্দু দাস, যে সোমনাথ দাস সব থেকে প্রথম প্রধান স্টুডেন্টের মধ্যে একজন, নির্মল দা যে এখন কলা ভবনের এই জাস্ট রিটায়ার করেছে কিছু বছর হলো। নির্মল দা আমায় যখন এই স্টোরিটা বলে, আমার কি অদ্ভুত লেগেছিল, যে জানিস তো আনন্দ, কাজ করতে করতে সোমনাথ দার হাত থেকে হয়তো অ্যাসিডটা পড়ে গেছে মাটিতে, ঢাড্ডাড
না উঠলো, সোমনাথ দা কিন্তু তখনই জল ঢেলে দিলেন না, কিছুক্ষণ পরে দেখলেন ওখানে একটা গর্ত হয়ে গেছে, একটা খোয়া একটা একটা রাফ ফিলিং এসে গেছে। এবার চিন্তা করো না, সেইখানে তুমি যদি পাল্প, পেপারের পাল্প যে তৈরি হয়, সেই পাল্প দাবিয়ে একটা ইমপ্রেশন তুলে নিলে এবং রোদ্দুরে শুকিয়ে নিলে এবং সেটা তুমি 15 বার করতে পারো, তাহলে তো এটাও প্রিন্ট হতে পারে। সেই থেকেই তো সোমনাথদার উন্ড সিরিজ শুরু হয়, যেখানে সোমনাথদার জিঙ্ক প্লেট বলো, প্লাস্টার প্লেট বলো, যে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেট নিয়ে সেই এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ, কিন্তু ওই প্র্যাকটিসের মধ্যে যে সিনসিয়ারিটিটা, সেই সিনসিয়ারিটিটার একটা বজায় আছে। প্রিন্টের দুনিয়াতে তো মনোপ্রিন্ট বলেও একটা কথা আছে। আমি একটা প্রিন্ট, মনোপ্রিন্ট তো তোমরা নিশ্চয়ই খুব ইয়াং বয়সে করেছো, তাহলে সেটাকে যদি প্রিন্ট বলতে পারো, তাহলে এক্সপেরিমেন্টাল প্রিন্টকে কেন প্রিন্ট বলবে না? আমার মতে, আমার ভাষায় মনোপ্রিন্ট তো হলো বোধহয় সব থেকে প্রথম এক্সপেরিমেন্ট প্রিন্টের। মানে ইফ উই আর টকিং অফ এডিশন, দেখো হোয়াট ইজ এডিশন? একটা মা 5টা বাচ্চাকে জন্ম দিল, 5টা বাচ্চা সেম হয় না, কিন্তু মার কাছে তো সেম। ঠিক তেমনি তুমি যে প্রিন্ট 5টা বার করো, তুমি ভালোভাবে তোমার 5টা প্রিন্ট রেখে দেখো, 100% এক হবে না, 100% এক হবে না। এখান থেকে এই প্রশ্নগুলো জন্ম নেয়। আমার কাছে মনোপ্রিন্ট যদি আমি অ্যাজ এ অ্যাকসেপ্ট করতে পারি, বা ভেরিয়েশন প্রিন্ট আমি অ্যাকসেপ্ট করতে পারি, আমি হ্যান্ড কালার্ড উডবক অ্যাকসেপ্ট করতে পারি, বটতলা মানেই তাই, বটতলা মানেই তাই, তাহলে আজকে আমি কেন এক্সপেরিমেন্ট অ্যাটিটিউড অ্যাকসেপ্ট করতে পারছি না? আমি এই জন্য করতে পারি না, তার কারণ হচ্ছে সব ডগমাস আমি আমার স্কুলিং করে ফেলি এবং আমি পৃথিবীকে জানাতে চাই এইটাই একমাত্র প্রসেস। তা হয় না। ঠিক সাইমালটেনিয়াস কালার প্রিন্টিং কৃষ্ণা রেড্ডির, আমি ওনার সাথে যখন বসে পুরো ডিসকাস করি কৃষ্ণা রেড্ডির সাথে, দেশে এবং বিদেশে, সব থেকে বড় ব্যাপারটা জানলাম যে কি করে হয়েছিল। কেউ জানি না ব্যাপারটা, অনেক বইতেও নেই, কিন্তু সত্যি তাই। কাজ করতে করতে, রোল করতে করতে হঠাৎ ঘামের একটা ড্রপ ঢক করে পড়লো গ্লাসে, রঙের উপর। তারপর যখন আমি রোলারটা চালালাম, যেখানে ওই ঘামের ড্রপটা পড়েছিল সেখানে রংটা আর লাগলো না, উঠে রোলারে খালি হয়ে গেল। ওইখান থেকে শুরু হয় সাইমালটেনিয়াস কালার প্রিন্টিং এর এক্সপেরিমেন্ট, আর যেটাকে আমরা পরে ভিসকোসিটি বলে জানি, ডিফারেন্স অফ অয়েল প্রপোর্শন অ্যান্ড ওয়াটার। ঠিক তেমনি কে জানে যে আজকে যেগুলো এক্সপেরিমেন্ট গুলো আমাদের গায়ে লাগছে, হ্যাঁ সব এক্সপেরিমেন্ট আমি অ্যাকসেপ্ট করবো না, এটাও কিন্তু সত্যি কথা, তাহলে দাঁড়িয়ে প্রিন্ট নিয়ে প্রিন্ট দেখিয়ে কথা বলতে হয়। এক্সপেরিমেন্টের নামেই এক্সপেরিমেন্ট হওয়া উচিত না। মাও আদর করে আমায় চাটি মারে, কিন্তু আমার বন্ধুও আমায় চাটি মারে, কিন্তু আমার যে দুশ্মন, সে আমায় চাটি না মারলেও আমি তাকে সামনে আসতে দিই না। এবার বুঝতে পারলে হোয়াট ইজ এক্সপেরিমেন্টেশন? ইট অলসো ইনভাইটস এ অ্যাফেকশনেট প্যাশন ইনটু ইট। ওই অ্যাফেকশনেট প্যাশনটা থাকলেই ওটা সত্যি হয়ে দাঁড়াবে, আর ওটা যদি না থাকে, তাহলে তুমি বলো আমি সেই চালাকিটা ধরে ফেলবে যে এখানে একটা চালাকি আছে, ওই চালাকিটা আমি কোনোদিন অ্যাকসেপ্ট করবো না। আমি পৃথিবীর সব থেকে বড় এক্সপেরিমেন্টকে মেনে নিতে পারবো, কিন্তু আমি চালাকিটা অ্যাকসেপ্ট করবো না। আবার একটা উদার চরিত্র হয়, জগদীশচন্দ্র বসু সব আবিষ্কার করে গেছেন, কোনোদিন পেটেন্ট করেনি, আর মার্কনি জগদীশচন্দ্র বসুর আবিষ্কারকেই পেটেন্ট করে নাম করেন। এরম পৃথিবীতে অনেক কিছুই হবে, বাট তোমার ওই চালাকিটা যদি না থাকে, অল এক্সপেরিমেন্টস ক্যান বি অ্যাকসেপ্টেড। কেন? আজ যদি ওই অ্যাসিড পড়ে যাওয়াতে সোমনাথদার গুণ বেরিয়ে আসতে পারে, আজ যদি রঙের ওপরে জলের ড্রপ পড়ে যাওয়াতে সাইমালটেনিয়াস কালার প্রিন্টিং এসে যেতে পারে, কে জানে যে এই সব এক্সপেরিমেন্টের মধ্যে থেকে একদিন তোমাদের মধ্যেই কোনো ইয়াং আর্টিস্ট একটা অদ্ভুত জিনিস এনে দেবে প্রিন্টে। So open to experiments to the matter of the extending the parameters of the definition of printmaking, but that does not mean কি ট্রেডিশনাল প্রিন্টের চার নেই। এটা একটা অদ্ভুত তর্ক আমি দেখছি এখন অনেক কলেজে। আমি যখনই যাই এদিক ওদিকে, শান্তিনিকেতনে স্পেশালি একটা বিরাট তর্ক যে ট্রেডিশনাল প্রিন্ট মেকিং কি তাহলে সরে যাবে? কিন্তু ঘটনাটা হলো, আমি যদি আজকে অয়েল পেন্টিং নিয়ে কথা বলি, কিন্তু অয়েল পেন্টিং তো ট্রেডিশনালি জ্যান ভ্যান ইয়াক ব্রাদার্স, তারা তো কাঠের প্ল্যাঙ্কের উপর করতো, তাহলে ক্যানভাসে কেন? আবার ক্যানভাস সিল্কের কেন? ক্যানভাস রেশমের কেন? তাহলে কেন? তা না, এই সব প্রসেসগুলোকে সেন্সিটিভিটি দিয়ে, সেন্সিটিভ হয়ে অ্যানালাইজ করতে হয়। নেক্সট। স্যার অনেক জায়গাতে এইটা যেরকম তর্কের বিষয়, অনেক জায়গাতে ডিজিটাল প্রিন্ট আমাদের জেনারেল প্রিন্টের সাথে একসেপ্ট করা হয়, অনেক জায়গাতে করা হয়। অনেক জায়গায় তো অনেক জায়গায় সেক্ষেত্রে হ্যাঁ, অনেক হ্যাঁ। জায়গায় তো এডিশন প্রিন্ট না হলেও অ্যাকসেপ্ট করা হয় না, সেটাও ঠিক। হুম হ্যাঁ, হুম সেই ক্ষেত্রে বুঝেছি তোমার কোশ্চেনটা, যে এই এটা দেখো, একটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিজিটাল প্রিন্ট, প্লিজ ভালোভাবে বুঝো। হুম
আমি একটা ছবি তুললাম, তুলে সেটাকে কম্পিউটারে ফটোশপে গিয়ে একটু আধটু চেঞ্জ করলাম বা করলাম না, সেটাকে ডিজিটালি প্রিন্ট করলাম, আর আমি ওটাকে প্রিন্ট বললাম না, সেটা কিন্তু আমিও অ্যাকসেপ্ট করি না। সো হোয়াট ইজ এ প্রিন্ট দেন? আমি এই জন্য প্রথমেই যখন আমি তোমাদের সাথে কথা বলা শুরু করি, আমি প্রথমেই বলেছিলাম ইউ নিড টু ফার্স্ট অফ অল আস্ক হোয়াট ইজ এ প্রিন্ট। এইটা যদি ক্লিয়ার থাকে সবসময় সব ক্লিয়ার থাকবে। মনে রাখবে, প্রিন্ট ইজ ট্রান্সফরমেশন অফ ওয়ান সারফেস টু অ্যানাদার সারফেস। ব্যাস, প্রিন্ট হলো এইটাই। তারপর এক্সপেরিমেন্ট হোক, মারামারি হোক, আগুন লাগুক, সেটা আলাদা কথা, কিন্তু ট্রান্সফরমেশন অফ ওয়ান সারফেস টু অ্যানাদার করতে হবে। এই যে একটা ছবি ডিজিটাল প্রসেসে প্রিন্ট করে নেওয়া, এখানে কোনো ট্রান্সফরমেশন হয়নি। So this cannot be accepted as a print. So what is then transformation? Transformation is when you work on a matrix. And what is a matrix? তোমাদের টিচাররা প্রিন্টের এই এরম ভাবে নিশ্চয়ই হয়তো বুঝিয়েছেন, তোমরা তখন বোঝনি বা বোঝাননি ওনারা, সেটা আলাদা কথা, কিন্তু কথাটা খুব সিম্পল, যে ট্রান্সফরমেশন অফ ওয়ান সারফেস টু অ্যানাদার সারফেস। তাই তো মিরর ইমেজ, আমার ডান হাতটা বাঁ হাত হয়ে যায়, আমার বাঁ আঙুলটা ডান আঙুল হয়ে যায়, কারণ এটা ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের ওই যে লেফট টু রাইট, এখানে তো তা হলো না। ওই যে ইমেজ টু ইমেজ, এখানে তো তা হলো না। ওই যে ম্যাট্রিক্সে কাজ করা, এখানে তো তা হলো না। এখানে তো এটা শুধু রিপ্রোডাকশন হলো। বাট ডু এনি অ্যামাউন্ট অফ এক্সপেরিমেন্টেশন ফ্রম মাই এন্ড, যে যতটা আমি বুঝি, আমি ভগবান না, কিন্তু আমি যতটা বুঝি, ডু এনি অ্যামাউন্ট অফ এক্সপেরিমেন্ট, বাট ইফ ইট ডাজ নট ফল ইন দি ডগমাস অফ দি প্র্যাকটিস অফ দি প্রিন্ট মেকিং, দেন দ্যাট ক্যান নট বি কল্ড অ্যাজ এ প্রিন্ট। তার জন্য তোমায় জানতে হবে, সো তাহলে ডিজিটাল প্রিন্টও তো হচ্ছে পৃথিবীতে, অ্যাকসেপ্ট হচ্ছে, তাহলে ওটা কি? এইটা ভারতবর্ষে এখনো প্রপারলি এসে উঠে দাঁড়াতে পারেনি। ডিজিটাল প্রিন্ট তখনই হবে যখন তুমি তোমার ম্যাট্রিক্স ক্রিয়েট করবে স্ক্রিনে, এবং প্রথম লাইনটার থেকে লাস্ট লাইনটা ওই স্ক্রিনেই তুমি করবে, সেইটা হতে পারে ডিজিটাল প্রিন্ট। যেমন তুমি ফটোশপে কাজ করছো, কিন্তু তুমি একটা ছবি তুলে এনে ফটোশপ এফেক্ট দিলে, নো 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 নো, ওটা দেখেই বোঝা যাবে দ্যাট ইজ নট এ ডিজিটাল প্রিন্ট, দ্যাট ইজ ডিজিটালি রি-ইমপ্রিন্টেড আর রিপ্রোডাকশন। এবার যেমন তোমায় বলাই, আমি আমার প্রিন্টের ছবি তুলে আবার আমি ডিজিটাল প্রিন্ট করলাম, তো তাহলে কি ওটা ডিজিটাল প্রিন্টের এডিশন হবে? ওটা তো অলরেডি এডিশন ওখানে পড়ে আছে। তো আমি ওটা না করে তোমার ছবি বা একটা ল্যান্ডস্কেপের ছবি যদি প্রিন্ট করি, ব্যাপারটা তো একই। আমি যদি আজকে একটা ল্যান্ডস্কেপের ছবি প্রিন্ট করি ডিজিটালি, আর আমার একটা প্রিন্টের অরিজিনাল এচিং এরও প্রিন্ট করি, ব্যাপারটা তো একই। অরিজিনাল এচিংটা আমি ডিজিটালি প্রিন্ট করলাম, প্রিন্ট মানছি না তো, তাহলে একটা ল্যান্ডস্কেপকেই বা মানবো কেন? এবার বুঝতে পারলে, কারণ দুটোর মধ্যেই ম্যাট্রিক্স নেই। সো ইউ অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, print has got one clear definition, that when you have the matrix, that's all. Okay, এবার হ্যাঁ, there are many artists যারা ম্যাট্রিক্স করে প্রিন্ট করে। আমি তোমার দুটো নাম দিতে পারি, শোভিন ভট্টাচার্য, দিল্লির আর্টিস্ট, আর আমাদের শান্তিনিকেতনে খ্যাপা, বলো দেখি কে হতে পারে শান্তিনিকেতনের এক টিচার, আমি খ্যাপা বললাম, আমার ছোট ভাইয়ের মতো বলে, সলিল সানি। আচ্ছা। সলিলের কাজ দেখবে, সলিলের কাজ দেখবে, অর্পণের কাজ দেখবে, অর্পণ মুখার্জি, ওর কাজ দেখবে, ইয়েস দে আর ডুইং সামথিং হোয়াট ক্যান বি টার্মড অ্যাজ ডিজিটাল প্রিন্ট, কিন্তু ডিজিটাল রিপ্রোডাকশনটা ডিজিটাল প্রিন্ট হতে পারে না। এরকম অনেক আর্টিস্ট আছে, আরো অনেক আর্টিস্ট আছে, আমি দুটো এক্সাম্পল দিলাম যাদের তোমরা চিনতে পারবে বলে। বিদেশে তো বুঝলেই পার, তাই ম্যাট্রিক্স ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট। স্যার, একটা আমরা টেকনিকের ব্যাপারে জানি, যেটা জাপানে মানে প্রথম আসে, সেটা হলো ওয়াটার কালার উড কাট। ওয়াটার তো বেসড। স্যার, হ্যাঁ, ওয়াটার বেসড উড কাট। তো স্যার, ওটা কি এখানে করাটা সম্ভব? না, আমি তোমায় বলছি, ওয়াটার বেসড উড ব্লক, আমি স্ক্রিন শেয়ার করি, কয়েকটা জিনিস হ্যাঁ তাহলে স্যার, দেখা হ্যাঁ যাবে। হ্যাঁ। ওয়াটার বেসড উড কাট একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা আমি নিজে জাপানে গিয়েও করে এসেছি। আওয়াজি আইল্যান্ডের যে ফেলোশিপ, যেটা দারুণ ফেলোশিপ ছিল, মানে A to Z, মানে ইভেন ইউ উইল বি ভেরি সারপ্রাইজ, ইভেন আমাদের
এভরি প্রসেসের খরচা, চাই টুল বক্স, মানে টুল বক্স অবধি ওরা আমাদের দিয়েছিল, এবং সেই ক্ষেত্রে আমি ওই প্রসেসটা খুব ভালোভাবে জানি। এবার তোমার প্রশ্নটা হলো যে সেটা আমরা এখানে করতে পারি কিনা। ইয়েস, করতে পারো, না করার কিছু নেই, কিন্তু একটা সিম্পল কথা মনে রাখবে, ওইটা করার জন্য তোমার যে স্টুডিও ফেসিলিটিটা হতে হবে, ওইটাই একটুখানি অসুবিধাজনক। কেন? ওটা হচ্ছে কোজো পেপারে ওটা তোমার প্রিন্ট করা হয় যে পেপারটাকে ভেজানো হয়, যে পেপারটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, যে পেপারটা আরে আমি যে ফাইলটা রাখলাম ওটা কোথায়, এক সেকেন্ড দাও আমার, জাস্ট একটা সেকেন্ড। আর্ট অ্যাট দ্য হ্যাঁ স্যার। ড্যাশ আনন্দ করোনা ড্যাগ ল্যাটিটিউড গার্গি ব্রোঞ্জ ড্যাগ লো রেজলিউশন মেটেরিয়ালস ফর ফেসবুক, হয়তো এতে পাবো মাই ড্রয়িংস প্রেজেন্টেশন, হ্যাঁ হয়তো এতে পেয়ে যাবো। ঠিক আছে, যেটা যেটা প্রসেসটা শোনো, খুব সিম্পল। এটাকে উকিওই সব হারুকা ফুরুশোকা বলছি, হাকুসায়ের এবং ওতামারো, এরকম অনেক আর্টিস্টের কাজের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে অনেক পাবে। সেটা হচ্ছে খুব সিম্পল। এখানে ওদের তিনটে প্র্যাকটিস খুব স্ট্রং। একটা প্র্যাকটিস হচ্ছে যে প্রতি কালারের জন্য আলাদা ব্লক। দেখো উড কাট যেটা হয় দুটো, একটা হচ্ছে একটা হচ্ছে একটা প্রসেস হচ্ছে তুমি লাইট টু ডার্ক কালার সেম ব্লক থেকে প্রিন্ট করে গেলে কাটতে 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 রিসিডিং প্রসেস, অ্যাসেন্ডিং প্রসেস। আর আরেকটা হচ্ছে তুমি চারটে কালার কিন্তু চারটে ডিফারেন্ট ব্লক তৈরি করলে। এরা যেটা প্র্যাকটিস করে, চারটে কালারের জন্য চারটে ডিফারেন্ট ব্লক তৈরি করলে তুমি, এবং চারটেকে তুমি প্রিন্ট করবে চারটে ডিফারেন্ট দিনে বা একটা গ্যাপ দেওয়ার পর। কিন্তু প্রসেসটা হচ্ছে, এটা যেহেতু ওয়াটার বেস প্রিন্ট মেকিং, মনে রাখবে অয়েল বেস না। অয়েল বেস মানে কালারটা ইস্যু করছে না। ওয়াটার বেস প্রিন্ট মেকিং মানে হচ্ছে, আমি নিজে কাজ করেছি, তোমার কাজ দেখাচ্ছি, গোয়াশের উপর হয়। গোয়াশের ওপর যখন গোয়াশ পেন্ট দিয়ে তুমি যখন কাজ করছো, তখন সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে গোয়াশে, সেটা হচ্ছে যে তোমার কাজ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো, আমি জাস্ট এই চারটে কাজ তোমাদের দেখাচ্ছি ভালোভাবে। এটা অনেক বছর আগে, 2001, মানে কুড়ি বছর আগের কাজ। এটা জাপানি ডাইরেক্ট বসে করা। এইটার সবকটা ব্লকের আলাদা করে ব্লক কাটা প্রথমে। ওকে, সবকটার আলাদা ব্লক কাটা, সবকটা কালারের, শুধু লাস্ট দুটো ব্রাউনের একটা টোন থেকে নেওয়া। এবং এর মধ্যে যে একটা ওয়াটার কালারের ফিলিং দেখছো, এই যে এই রো টাইপ, এইটা খুব অদ্ভুত সুন্দরভাবে আনা যায়। আর এইটার জন্যই গস পেন্টে কাজ হয়। কি সুন্দর ট্রান্সপারেন্ট টোন দেখো, নিচের থেকে উপর আস্তে আস্তে যদি যাও। কিন্তু মজার কথা এটা হচ্ছে প্র্যাকটিস, তুমি নিজেও করলে, শুরু করলে করতে পারবে। টেকনিকটা হচ্ছে, তুমি ব্লক কেটে নিলে, তারপর তুমি গস কালার, এরম ঘোড়ার লেজের চুল দিয়ে ব্রাশ তৈরি হয় মোটা মোটা। তুমি যদি এটা আমায় আগে বলে রাখতে, আমি পুরো টুল বক্স থেকে এভরিথিং তোমাদের দেখিয়ে দিতাম আজকে। এনিওয়ে, এগুলো সব আস্তে আস্তে হবে। এবং ওয়াটার কালারের মতোই তুমি কালার লাগাও। পেপার যেটা থাকে, কোজো পেপার, ব্যাম্বো পেপার, অ্যাজুলো পেপার, এই পেপারগুলোকে ভিজিয়ে নেওয়া হয়। ভিজিয়ে নিয়ে দুটো সুন্দর ম্যাসোনাইট বোর্ডের মধ্যে ওটাকে রাখা হয়, এবং তুমি কালার প্রিন্ট করে আবার তুমি ওই বোর্ডের মধ্যেই হালকা করে রেখে দিলে, পাতলা ট্রেসিং পেপার দিয়ে। কিন্তু মজার কথাটা হচ্ছে, ধরো তুমি আমার তোমার স্টুডিওর মধ্যে এই জিনিসটা চিন্তা করছি, ভারতবর্ষে চারিদিকে ডাস্ট ভরা। দ্বিতীয়ত হচ্ছে টেম্পারেচারের কোনো ঠিক নেই, 13 থেকে 33 ডিগ্রি অবধি যায়। তো পেপার তো তোমার শ্রিঙ্ক করবেই। এখানে পেপার শ্রিঙ্ক করলে চলবে না, তোমার স্টুডিওটা এসি হতে হবে, বা উইন্টারে, আমি দিল্লিতে যখন করি একেবারে টিপিক্যাল উইন্টার, তাও খুব বেশি ট্রাই করিনি, কিছু করেছি কাজ, কিন্তু পুরো পেপার একটু চুলের মতো পেপার যদি শ্রিঙ্ক করে গেল, তাহলেই তোমার রেজিস্ট্রেশন নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ দি অনলি ডিফিকাল্টি, যার জন্য লোকেরা বলে যে হয়তো এই টেকনিকটা এখানে করা মুশকিল, কিন্তু টেকনিক্যালি মুশকিল না। আমার এই কাজটা এই কাজটা এই কাজটার সেকেন্ড রিপ্রোডাকশন আমি এখানে করেছিলাম, এই 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 নেক্সট কাজটা। ইট ইজ অল পসিবল, অনলি থিং তোমায় জানতে হবে যে ওই পেপারটা যাতে শ্রিঙ্ক না করে। পেপারটা শ্রিঙ্ক করলেই খুব মুশকিল হবে। এখন তুমি এক্সপেরিমেন্টের কথা বলছিলে, তো আমি তোমায় ঝট করে 3টে এক্সপেরিমেন্টের কাজ দেখাচ্ছি।
এই যে দেখো এই কাজটার মধ্যে এই যে কালো করে একটা মতো আছে নিচে, তার মধ্যে পুরোপুরি বোঝা যাচ্ছে যেন একটা ফটোগ্রাফ লাগানো আছে, তাই তো? একটা 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 ছেলে ছবি তুলছে, দেখো একটা ফটোগ্রাফ লাগানো। হ্যাঁ, কিন্তু মজার মজার কথা কি জানো, এর মধ্যেও দেখো এই একটা পুরো বাড়ির ছবি দেখতে পাচ্ছ, ফটোগ্রাফ। এইটা আমার জীবনের প্রথম সব থেকে বড় একটা এক্সপেরিমেন্ট। আমি প্রতি সিরিজে এক্সপেরিমেন্ট করেছি, তোমরা সারপ্রাইজ হয়ে যাবে। এটা যে 1999, মানে প্র্যাকটিক্যালি আমি যদি 2000ও মানি, প্রায় 21-22 বছর আগের কাজ। চিন্তা করে দেখো, 21-22 বছর আগের কাজ, কিন্তু কি বিরাট এক্সপেরিমেন্ট। 21-22 বছর হয়তো তোমাদের মধ্যে সবাই হয়তো 2-3 বছরের ছিল, কি 1 বছরের ছিল, তাও হতে পারে। কিন্তু মজার কথা, এক্সপেরিমেন্টটা কি জানো, এই যে তোমরা এই জায়গাটা রিফ্লেকশন দেখছো, এটা কোনো কাগজ চেপকানো না, এটা একটা পিওর প্রিন্ট, কিন্তু কোনো ফটোগ্রাফিক প্রিন্টও না, এটা মিরর। এই জায়গাটা হচ্ছে কাঁচ। ভালোভাবে পড়ে দেখো নিচে কি লেখা আছে, আমি তোমায় এনলার্জ করে দেখাচ্ছি এই জিনিসগুলো। তাই আমি বললাম যে এক্সপেরিমেন্টের আমি এগেনস্টে যাব না, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেরিমেন্টেশন। আর দাঁড়াও একটুখানি, আচ্ছা ছবিটা বড় হবে, ওই তলার লেখাটা বোধহয় বড় হবে না, তাও দেখছি যদি হতে পারে। হ্যাঁ, এই দেখো, ইউনিক প্রিন্ট সেরিগ্রাফি, হ্যালো, on paper and mirror, on paper and mirror। তার মানে কি, মানে মিররটাকে আলাদা করে চেপকানো। মিরর কি করে চেপকাবো কাগজের উপর? এবার বোঝো এক্সপেরিমেন্টটা কোথায়। এটা পুরো একটা অ্যাক্রিলিক শীট মিরর, অ্যাক্রিলিকের কাঁচ, যেটাকে বলে আয়না। এই যে পার্টটা একটা হিউম্যান ফর্ম মতো রয়েছে, এই ফর্মটাকে আমি রেখে দিয়ে বাকি পুরো কাঁচটা পেছন থেকে, মানে মিররের পার্টটা পুরো চেঁচে উঠিয়ে দিলাম, মানে পুরোটাকে ক্লিয়ার গ্লাস করে দিলাম। বুঝতে পারলে? মানে পুরো ব্যাপারটা স্বচ্ছ কাঁচ হয়ে গেল, আর এই মধ্যের হিউম্যান ফর্মটা মিরর রয়ে গেল। এরপর যেরম ভাবে মানিদার পেন্টিং হয় জানো তো, মিরর পেন্টিং, পেছনে লাস্ট কালার টু ফার্স্ট কালার করে, ঠিক ওইরকম ভাবে প্রিন্ট করেছি কাঁচের ওপর, রিভার্স পেন্টিং এর মতো। এবং এই কাঁচটাকে অ্যাজ ইট ইজ এক্সপেরিমেন্ট করেছি, মানে এক্সিবিট করেছি। এবং এটা যখন রাখা হয়েছে, যেখানে রেখেছি সেই প্রতিচ্ছবিটা এসছে, মানে কখনো বাড়ি, কখনো বাগান, কখনো মানুষ, কখনো কুকুর, কখনো সাইকেল। And this is how I extended the parameter of print, that print can exist anywhere and recreate a new meaning every time. So it all depends কি তোমার নিজের সিরিয়াস লেভেল অফ এক্সপেরিমেন্টটা কোনখানে যেতে পারে। এই টেকনিকে আমার যেটা সব থেকে বড় যেটা কাজ এবং সব থেকে বড় কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে এই দুটো কাজ, যেটা 2001 ট্রিয়েনাল মানে ললিত কলা ট্রিয়েনাল 2001, সেই সময়কার এই দুটো কাজ, এই একটা কাজ আর এই একটা কাজ, এই দুটো কাজ কিন্তু প্রিন্ট, মনে রাখবে এই টেকনিকে কিন্তু কত বড় জানো, 8 ফিট, 8 ফিটের এর লেন্থ। কত, এই যে যতটা ব্ল্যাক এরিয়া দেখছো তুমি, ব্ল্যাক এরিয়া, এগুলো পুরো মিরর। ওতে ছবি এসেছিল, এতে এই জন্য আসেনি, এটা এত বড় 8 ফিট বাইরে রেখে ছবি তুলতে পারতাম না, তাই স্টুডিওর ভেতরে অন্ধকার করে ছবি তোলা হয়েছিল। সো তোমরা আজকে এক্সপেরিমেন্টের কথা বলছো, আমি তো কবে এক্সপেরিমেন্ট করেছি। So experiment can go, and this was accepted in Triennale, and not only Triennale, আমার এই কাজ আজকে একটা বিরাট একটা মিউজিয়ামে কালেক্টেড, সেই মিউজিয়ামে তো কালেক্ট করেছে, এপিজে হাউস কালেক্ট করেছে, অরিজিনালি প্রথম এপিজে হাউস কালেক্ট করে, এরপরে আরো যত কাজ করি বিদেশি মিউজিয়ামের কালেকশনে, সেম এক্সপেরিমেন্ট। সো ইউ নিড টু, আচ্ছা তোমাদের এমনি বলে রাখছি, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট, ব্রিটিশ মিউজিয়াম, এরা প্রিন্ট এক্সপেরিমেন্টের উপর জার্নাল বার করে, তোমাদের পড়া উচিত। আমাকে মেল করবে তোমরা, টিপিক্যালি প্রশ্নগুলো মনে রাখবে, কারণ আমি তো এতগুলো প্রশ্ন মনে রাখতে পারবো না। আমি তোমাদের এই জার্নালের নামও লিখে পাঠিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। আমি যখন তোমাদের বয়সী ছিলাম, ধরো জাস্ট
90s 89 এর থেকে শুরু করি। 89 মানে আমি 85, তারপর 83, 84 শান্তিনিকেতন করে, তারপর আর কিছু বছর কাজ করার পর এই যে এত 6 ফুট 8 ফুটের তখন উডকাট করা যেত না, জানো তো। তখন সিরিয়াসলি করা যেত না, কারণ এত বড় প্রেস, এত প্লেস ছিল না। কিন্তু আমি পিস করে করে করতাম এবং পিসের মধ্যে কালার জোড়ার চেষ্টা করতাম কারেক্ট। সো এই অল দিস ক্যান বি টার্মড অ্যাজ এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট তো এটাও, এক্সপেরিমেন্ট তো এটাকেও বলে, যেটা হয়তো প্রিন্ট না, কিন্তু কাজের তুলনায় তো এটাও একটা এক্সপেরিমেন্ট। পুরো নিজের শরীরটাকে আলাদাভাবে কাস্ট করে টুকরো টুকরো করে তার উপর আঁকা। So experiment can be in a very different language, can be a very different language altogether. কিন্তু তোমার ওই সিনসিয়ারিটিটা যেন নেক্সট। হ্যালো। তো ও কি ওই প্রিন্ট, তার মানে তোমরা করতে পারো, বুঝিয়ে দিলাম, কিন্তু তোমাকে হুম। প্রসেসটা জানতে হবে। মেন চ্যালেঞ্জটা হচ্ছে পেপার যাতে শ্রিঙ্ক না করে। নেক্সট। স্যার এখানে যদি আমরা কাট করি তাহলে কি পেপার ইউজ করব? হ্যাঁ, বেস্ট হচ্ছে রাইস পেপার ইউজ করো। এখানে তো তুমি কোজো বা এজু পেপার এগুলো পাবে না, বা জাপানিজ এমবাসি হুম। বা এদের থেকে আনাতেও পারো। বাট হ্যাঁ, আচ্ছা। আমার যেমন এক বান্ধবী আছে, সে মাঝে মধ্যে পাঠিয়ে দেয়, সেটা আলাদা। তেমনি তোমাদের তোমাদের ইভেন যে কার্ডটা ইউজ করে ওরা, সে কার্ডটা তোমরা আরেকটা কাজ করতে পারো, কিছু পার্টিকুলার কোয়েশ্চেন করে যদি আমাকে কোনোদিন তোমরা আরেকবার জুম করো, আমি করতে রাজি আছি। তাহলে সেই টুলগুলো, সে টুলও আলাদা হয়, সেই টুল বা সেই উড, ওই উড হচ্ছে আলাদা উড, ওগুলো আমি সব তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। সেটা তোমাদের জন্য আরো ইজি হবে। আর করতেই পারো, না করার কিচ্ছু নেই। ইটস অনলি এ চ্যালেঞ্জ দ্যাট ইউ হ্যাভ টু টেক। ওকে। আহ, নিশ্চয়ই স্যার, আপনার মানে এই এই যে বিষয়গুলো যেগুলো আমরা আরো বেশি জানতে চাই, তো সেগুলো নিশ্চয়ই মানে আপনার সাথে আরেকদিন এটা নিয়ে আমরা বসবো। হ্যাঁ, তোমরা স্যার আমরা পার্টিকুলার। হ্যাঁ, হ্যাঁ বলো বলো বলো। স্যার আপনার কাছে যেটা জানবার আরেকটা বিষয়, আমরা যখন সেরিগ্রাফ, আপনি তো স্যার সেরিগ্রাফ নিয়ে অনেক কাজ করেছেন, আমি এই সেরিগ্রাফে যে যখন আমার আমরা আমার যদি এই কাগজটা তুমি পড়ো, তাহলে দেখবে এচিং, লেটেস্ট ওয়ার্ক, লিনোকাট, লিথোগ্রাফ, মিরর ওয়ার্ক, মিক্স মিডিয়া, হ্যাঁ নিউ ফোল্ডার, পাল্প ওয়ার্ক, সেরিগ্রাফ, উডকাট, আমি প্র্যাকটিক্যালি প্রিন্টেড সব মিডিয়ামে কাজ করেছি। হ্যাঁ, বলো বলো। স্যার সেরিগ্রাফ মানে আমরা এটা জানি যে আপনি সেরিগ্রাফ নিয়ে অনেক কাজ করেছেন, অনেক শোজে দেখেছি। তো সেরিগ্রাফ নিয়ে স্যার আপনি এত বেশ বড় সাইজের সেরিগ্রাফ করেন। হুম তো সেই সেরিগ্রাফ করার সময় আমরা একটা রেজিস্ট্রেশনের প্রবলেম ফিল করি হ্যাঁ প্রতিবারই। মানে যখনই একটু বড় সাইজের সেরিগ্রাফ আমরা করি, হুম বারবার যখন অনেকগুলো কালার নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের প্রবলেম ফিল করি। তো সেই প্রবলেমটা স্যার কিভাবে কাটাবো? কেন, তোমাদের প্রবলেমটা কোথায় আছে আমায় একটু ক্লিয়ারলি বলো। রেজিস্ট্রেশন তো বুঝলাম, কিন্তু রেজিস্ট্রেশনে কোথায় আসে প্রবলেমটা, কোথায়? আহ, স্যার আমরা যেভাবে রেজিস্ট্রেশন করছি সেটা ঠিক হচ্ছে আছে। একটা মেন মেন পেজের মধ্যে পেপারটাকে রেজিস্টার করে নিই। তো তার আচ্ছা। উপরে সেই ওই সেম রেজিস্ট্রেশনটা মিলিয়ে, মানে পেপারটা সেম সেম জায়গায় রেখে হুম। স্ক্রিনটাকে বারবার বারবার করে ফেলে বারবার আলাদা আলাদা কালার ওই একই স্ক্রিনের মধ্যে এক্সপোজ দিয়ে দিয়ে আলাদা আলাদা টাইমে এক্সপোজ দিয়ে আমরা সেখান থেকে প্রিন্ট করছি। ওকে। তো ঠিক স্যার আছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে অনেক সময় পেপারটা স্কিট করে যাওয়ার একটা প্রবলেম হয়, কি যেটার পেপার ফলে ইউজ করো, কি পেপার ইউজ করো? স্যার নর্মাল যে ফ্যাব্রিয়ানো শিট আছে আমাদের, সেই ফ্যাব্রিয়ানো শিট ইউজ করি। আচ্ছা, ফ্যাব্রিয়ানো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেটা স্লিপ করে। হ্যাঁ আচ্ছা, দেখো আমি যেটা বুঝতে পারি, যদি স্লিপ করে তাহলে আমি তো যদি স্লিপ করে, কোশ্চেনটা খুব হুম ক্লিয়ার রাখবে। তাহলে তোমার পেপার আর তোমার স্ক্রিনের যে ফ্রেমটা, ওটা হুম এত টাইট লাগে যে যখন স্ক্রিনটা তুমি বসাও, যখন স্ক্রিনটা পেপারটাকে টাচ করে, যেই তুমি বসাতে যাও, স্ক্রিনটা পেপারটাকে একটু নড়িয়ে দেয়। স্ক্রিন আর পেপারের মধ্যে একটা হাওয়ার গ্যাপ থাকতে হয়, এটা অনেকে জানে না। অনেকে আচ্ছা স্ক্রিনটা একেবারে পেপারের ওপরে বসিয়ে দেয় না। স্ক্রিন আর পেপারের মধ্যে যেন আরেকটা পাতলা পেপার তুমি হাত দিয়ে এরকম ভাবে চালাতে পারো, তাহলে পেপার কোনোদিন নড়বে না, নাম্বার ওয়ান। তারপর নাম্বার টু, তোমরা যে সাইডের রেজিস্ট্রেশনের খাঁচাটা তৈরি করো, ওটা কি দিয়ে তৈরি করো? রেজিস্ট্রেশনটা তৈরিটাতে তোমাদের কোনো ভুল আছে, আমি যেটা মনে করতে পারছি। কি দিয়ে তৈরি করো? স্যার
যে মোটা টাইপের যে মাউন্ট বোর্ড হয় সেই মাউন্ট ঠিক বোর্ড। আছে, বাস বাস বুঝে গেছি, ওটাই টেকনিক। এইবার ওটা কি টেপ দিয়ে লাগাও? হ্যাঁ স্যার, পেপার টেপ দিয়ে। না, লাগাবে না। আচ্ছা, বাস আমি তো আগেই স্যার আগেই ওর বুঝ- বদলে, আগেই হ্যাঁ বুঝে ওর গেছি বদলে আমরা কি কি ইউজ করতে পারি স্যার? তুমি টেপ লাগাও, রাবার টেপ লাগাও, প্লাস্টিক টেপ লাগাও, যা খুশি করো, সব সময় নড়বে। কারণ তোমার যে মাউন্টটা তুমি লাগিয়েছো সেই মাউন্টটা আর কাঁচের মধ্যে, তোমরা যে সারফেসটা কাঁচের হয় না কিসের হয়? না স্যার, মানে সারফেস বলতে ওই স্ক্রিনটা তো? না না না, হ্যাঁ। সারফেসটা আহ, ও মানে হ্যাঁ স্যার, জমিটা কাঁচের। হ্যাঁ 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 স্যার, কাঁচের উপর। কাঁচের হয় তো। মনে রাখবে, কাঁচের ওপর তুমি মাউন্ট বোর্ড যেরম ভাবেই লাগাও, হুম। তুমি যতই টেপ লাগাও ওই মাউন্ট নড়বেই। কারণ কাঁচ হচ্ছে গ্লসি। তোমরা যে জিনিসটা বোঝো না, ভালোভাবে বোঝো, এই জন্য আমি হুম। এই টেকনিক্যাল। কি হয়, তুমি অত বুঝছোই না, ঠাক করে লাগালে তোমার একেবারে ঠিক লাগলো, যেই তুমি স্ক্রিনটা নামালে স্ক্রিনটা কাপড়টা কাগজটাকে টান দিল, তোমরা গ্যাপ রাখো না তাই, এবার টান দেওয়াতেই ওই খাঁজে ঢুকে যায় কাগজটা, তোমরা ভাবছো ওখান থেকে নড়েনি। তো তাহলে কি করতে হয় শোনো, অ্যাকচুয়াল রেজিস্ট্রেশন করার জন্য সিল্ক স্ক্রিনের বেস্ট রেজিস্ট্রেশন হচ্ছে, তোমরা যে মাউন্টের পিসটা কাটো সেই পিসটা পিভিএ লাগিয়ে নেবে। পিভিএ, পলিভিনাইল অ্যাক্রিলিন, যেটাকে দিয়ে স্ক্রিন ব্লক করো, হুম। লাগিয়ে লাগিয়ে আগে ওটাকে লাগাবে কাঁচে। ওটা আচ্ছা। পুরো এয়ার বাবলটাকে সরিয়ে দেয়। এবার তুমি কাঁচের স্ক্রিন, এক সেকেন্ড, একটা ফোন এসছে, আমি জাস্ট নিয়ে নিচ্ছি। ইয়েস স্যার। हाँ ওকে। यश प्रभु सर, मैं अभी एक जूम मीटिंग में हूँ, मैं थोड़ी देर में फोन कर रहा हूँ। सो नाउ व्हाट हैपेंस, যে এবার তুমি সামনে তুমি ফোন করোনি না, ওকে? আচ্ছা, এবার তুমি যেই ওই পিভিএটা লাগিয়ে নিলে, তারপর তুমি কাগজের টেপ লাগাও কি প্লাস্টিক টেপ লাগাও, কোনো ফারাক পড়বে না। টেপ ওটাকে হোল্ড করে রাখে, টেপের কোনো কাজ নেই, কাজ হচ্ছে ওই পিভিএ। এবার তুমি যদি পিভিএটা লাগিয়ে নাও, পুরো রাইট অ্যাঙ্গেল এরম করে নিলে, আর একটা সাইডে আবার একটা স্ট্রেট লাগালে, তাই তো? এর হুম। পরেও যদি আরো রক্ষণাবেক্ষণ চাও, তাহলে কাগজের নিচেও আর একটা টেপ লাগিয়ে নাও, মানে মাউন্ট বোর্ডের পিস, তাহলে কিছুতেই নড়বে না। কিন্তু পিভিএ না লাগালেই লড়বে, চাই 10টা কাগজ লাগাও, 10টা টেপ লাগাও। ওইটাই হচ্ছে আসল সিল স্ক্রিনের ব্যাপার, টু নো দ্যাট তোমার স্ক্রিন এবং কাগজে একটা গ্যাপ থাকবে, কিন্তু তোমার ওই মাউন্টিং স্লটে কোনো এয়ার গ্যাপ থাকবে না। ব্যাস, দ্যাটস অল। তারপর দেখবে, তারপর অনেক অনেক চেঞ্জ হয়ে যাবে, তারপর তোমরা নিজেরাই বুঝে যাবে এবং ওটা ম্যানেজ করে নেবে। আচ্ছা, নেক্সট বলো। থ্যাংক ইউ স্যার। আজকে আপাতত মানে টাইমও আমাদের মোটামুটি শেষ। আর আপনার থেকে আমরা মোটামুটি অনেকটা আজকে শিখলাম, কিন্তু স্যার আমরা বারে বারে আপনাকে একটু বিরক্ত করব আমাদের করতে সাথে পারো, একটুখানি। করতে আমরা পারো। মানে যে কজন আছি আমরা একটুখানি আপনার থেকে শেখার চেষ্টা করব। আপনার অবশ্যই আপনার টাইম অনুযায়ী। থ্যাংক ইউ স্যার। আরেকদিন আমরা আবার জুম মিটিং অ্যারেঞ্জ করব, করো। যদি আপনার আপনার হ্যাঁ, টাইম না আমাকে অনুযায়ী। আগে জানিয়ে দিও, তো স্যার আমার যেদিন থ্যাংক ইউ। প্রোগ্রাম থাকবে না, আমি তোমাদের নিশ্চয়ই টাইম দেবো। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।